চেন্নাই টেস্টের প্রথম দিন স্টাম্পস হয়েছে, মানে প্রথম দিন শেষ হয়েছে, এবং প্রথম দিন শেষে আসলে ড্রাইভিং সিটে কোন দল, অবস্থানটা বাংলাদেশের শক্ত নাকি দুর্বল, শুরুর সেই আঘাত শেষ পর্যন্ত কেন ধরে রাখতে পারলো না টিম ইন্ডিয়া, সপ্তম উইকেটে গিয়ে যে প্রতিরোধ করলো সেটা আসলে বাংলাদেশকে প্রথম দুই সেশনের সাফল্যের জায়গাটায় কতটুকু ধাক্কা দিল, সেগুলো নিয়ে আজকের আলোচনা, আজকের প্রশ্ন। সহজ একটা প্রশ্ন যদি করা হয় যে আজকে ভারত যেভাবে শুরুতে কলাপস করেছে, 33-34 রানের মধ্যেই তাদের টপ 3 ব্যাটার আউট হয়ে গেছে, এবং যেই সিচুয়েশনটা ক্রিয়েট হয়েছে তাতে অনেকেই বলা বলি করছিল যে টিম ইন্ডিয়া তারা অ্যানালিসিস করেছে, পড়াশোনা করেছে, এক্সামের জন্য রেডি হয়েছিল নাহিদ রানাকে কেন্দ্র করে। পরীক্ষায় এসেছে নাহিদ রানা না, হাসান মাহমুদ। হাসান মাহমুদের প্রশ্নগুলো এত বেশি কঠিন ছিল যে সেই প্রশ্নের উত্তর দিতে গিয়ে খেই হারিয়েছেন একের পর এক ব্যাটার। টপ 4 ব্যাটারে সবাই কাটা পড়েছেন হাসান মাহমুদের গতি, সুইং, বৈচিত্র্যে। দিনের শেষের ভাগটা যদি আমরা দেখি তাহলে এই প্রশ্নটাকে রিভার্স করার সুযোগ রয়েছে। বাংলাদেশ, ভারতের যে প্রিপারেশন, টিম ইন্ডিয়ার যে প্রিপারেশন, ব্যাটিং ওয়াইজ যে প্রিপারেশন, সেটা নাহিদ রানা কেন্দ্রিক, সেটা বলাই যায়। কারণ পাকিস্তানের বিপক্ষে নাহিদ রানার পেস, নাহিদ রানার অ্যাগ্রেশন, তার ধারাবাহিকতা ডেফিনেটলি এই নতুন বোলারকে কিছুটা হলেও অস্বস্তি হিসেবে তৈরি করেছিল ভারতীয়দের সামনে। বাংলাদেশের অস্বস্তির নাম কি? নিশ্চয়ই বিরাট কোহলি। বাংলাদেশের অস্বস্তির নাম কি? রোহিত শর্মা। আপাতত যদি আমি অন্য নামগুলো নাও নি, এই দুইটা নাম মোটামুটি বড় একটা অস্বস্তি। কিন্তু দিন শেষে বাংলাদেশের অস্বস্তির নাম হয়েছে রবীন্দ্র জাদেজা, রবিচন্দ্রন অশ্বিন। বাংলাদেশও যে স্টাডি করেছে, শেষ পর্যন্ত প্রশ্ন এসেছে সেই স্টাডি থেকে না, ভিন্ন স্টাডি থেকে যখন প্রশ্ন আসে তখন যেই দলই হোক, সেটা পক্ষ হোক প্রতিপক্ষ হোক, তাদের জন্য আসলে সেখান থেকে কামব্যাক করাটা ডিফিকাল্ট হয়। ব্যাটিং ওয়াইজ ইন্ডিয়া যেভাবে শুরুর দিকে ধাক্কা খেয়েছে, বোলিং ওয়াইজ দিনের শেষ ভাগে ধাক্কা খেয়েছে বাংলাদেশ। 144 রানে একটা দলের 6 উইকেট নেই, খেয়াল করতে পারেন টিম ইন্ডিয়া। তারা তাদের মাঠে খেলছে, তাদের ঘরে খেলছে, চেন্নাইয়ে খেলছে, শিকারি উইকেট, লাল মাটির উইকেট, তারা তাদের মতো পরিকল্পনা করবে কত কি। এবং এই মুহূর্তে টেস্ট চ্যাম্পিয়নশিপের টপ টিম, নাম্বার 1 টিম, তাদের যখন 150-এর নিচে 6 উইকেট চলে যায়, ইনফ্যাক্ট 144 পর্যন্ত 4 উইকেট ছিল, ওই 44-এর মধ্যেই পঞ্চম আর ষষ্ঠ উইকেটের পতন যখন হয়, নাহিদ রানার কথা বলছিলাম, নাহিদ রানা এবং মেহেদী হাসান মিরাজ যখন 2 সেট ব্যাটারকে ফিরিয়ে দেন, মনে হচ্ছিল টিম ইন্ডিয়ার যে পার্টনারশিপ, যে প্রতিরোধ 4 উইকেট চলে যাবার পর, এরপর হয়তো সেটার ইতি ঘটবে, হয়তো ম্যাক্সিমাম 250 পর্যন্ত করবে। কিন্তু এরপরই সপ্তম উইকেটে যে রেকর্ড পার্টনারশিপ করেছেন রবীন্দ্র জাদেজা, রবিচন্দ্রন অশ্বিন, এক কথায় সেটা ইন্ডিয়ান রেকর্ডের জন্ম দিয়েছে, বিস্ময়ের জন্ম দিয়েছে বাংলাদেশ কন্টিনজেন্টে। এর আগে জাহির খানের সাথে 6 উইকেট পড়ে যাবার পর রেকর্ড পার্টনারশিপ গড়েছিলেন সচিন টেন্ডুলকার, আর এবার 2 বোলার 2 স্পিনার। ইনফ্যাক্ট বাংলাদেশের সবচেয়ে বড় সমস্যার জায়গা যেটা আমার কাছে মনে হয়েছে, যে আসলে ওই কনসিস্টেন্সির জায়গা, সেশন ওয়াইজ পরিকল্পনার জায়গা, সামটাইমস ক্যাপ্টেন্সির জায়গা, এবং নাহিদ রানার উল্টাপাল্টা বোলিং বাংলাদেশ দলকে ভুগিয়েছে। দেখুন শুরুটা যেভাবে বাংলাদেশ করেছে, হাসান মাহমুদ, একবার ভাবতে পারেন যে ভারত তারা প্রায় 15 বছর পর, 2009 সালের পর, তাদের টপ 3 ব্যাটারের সবাই একজন পার্টিকুলার বোলারের বলে প্রথম 10 ওভারেই টেস্ট ক্রিকেটে ফিরে গেছেন। এই ঘটনাটা দ্বিতীয়বার ঘটলো 2009-এর পর 2024-এ, সেটা ঘটিয়েছেন হাসান মাহমুদ। হাসান মাহমুদের প্রথম 5 ওভার যদি আমরা বিশ্লেষণ করি, দিয়েছেন 6 রান, নিয়েছেন 3 উইকেট। ভাবা যায় কি অসাধারণ বোলিং করেছেন, কি অসাধারণ ভাবে রোহিতকে ফিরিয়েছেন, কোহলিকে ধোকা দিয়েছেন, কি অসাধারণ ভাবে যখন পার্টনারশিপ করার চেষ্টা করছিল চতুর্থ উইকেটটাও তিনি তুলে নিয়েছেন। কিন্তু বাকিদের ওই সাপোর্টটা তো লাগবে। আজকে রানার আমরা সেই দুর্ধর্ষ গতি দেখিনি, অনেক বেশি ফুল লেন্থের বল দেখেছি, শর্ট পিচ বল যেগুলো করার চেষ্টা করছিলেন অকার্যকর ছিল, এবং ক্যাপ্টেন্সির জায়গায় নাজমুল হোসেন শান্ত আমার কাছে মনে হয় কিছু কিছু জায়গায় প্রশ্নবিদ্ধ ডিসিশন মেক করেছেন। বাংলাদেশের আজকে সবচেয়ে লেস বল করা বোলার হচ্ছেন সাকিব আল হাসান। এখন অনেকেই বলতে পারেন যে স্পিন ঠিকভাবে ধরছিল না, পেসাররা তুলনামূলকভাবে 6 উইকেটের 5টাই তারা নিয়েছেন, রাইটি লেফটি কম্বিনেশনের কারণে সাকিবকে পরে আনা হয়েছে, সেই যুক্তিকে আসলে খুব বেশি মানার সুযোগ দেখি না। সবার আগে আমি প্রশ্ন ছুড়ে দিই, এই প্রশ্নের উত্তরটা আপনারা দেওয়ার চেষ্টা করবেন আমি উত্তর দেওয়ার আগ পর্যন্ত যদি জেনে থাকেন। সাকিব আল হাসান আজকে বাংলাদেশে বোলিং ইনিংসে কত নম্বর ওভারে এসেছেন? সাকিব আল হাসান আজকে বাংলাদেশে বোলিং ইনিংসে 53তম ওভারে এসেছেন। 52 ওভার শেষে 53তম ওভারে সাকিব আল হাসানের হাতে প্রথম বল তুলে দেওয়া হয়। সাকিব আল হাসান ওই হিসাব করলে 3rd সেশনে বল করতে এসেছেন। এখন একজন ক্রিকেটার, যেই ক্রিকেটার কদিন আগে, লাইনে আসি, এবার মূল আলোচনায় আসি,
তিনি তো স্পিন বলই করেছেন, তাই না? সারের হয়ে যখন কাউন্টি খেলতে গেছেন স্পিন বলই করেছেন, সেখানটায় গিয়ে তো সাকিব আল হাসান শোয়েব আক্তারের মতো পেসার বনে যান নাই। এবং সেই কন্ডিশনে স্পিন করে সাকিব আল হাসান তিনি যখন ওই পার্টিকুলার ম্যাচে 9 উইকেট নেন 2 ইনিংস মিলিয়ে 5টা আর 4টা, তাহলে তো সাকিবের উপর আমার আস্থা রাখা আরো বেশি দরকার ছিল। রাইটি লেফটি কম্বিনেশনের কারণেই যদি সাকিবকে আনা না হয় বা এরকম কোনো ইস্যু যদি থেকে থাকে, বাহাতি ব্যাটার ওই সময় ক্রিজে ছিলেন, তাহলে মেহেদী হাসান মিরাজ যখন বল করছিলেন আমরা যদি খেয়াল করি একই সময়ে ব্যাট করছিলেন রবীন্দ্র জাদেজা, রবিচন্দ্রন অশ্বিন, একজন ডানহাতি একজন বাঁহাতি। একজন ডানহাতি একজন বাঁহাতির সময় যদি মেহেদী হাসান মিরাজ অফ স্পিন করতে পারেন, একজন ডানহাতি একজন বাঁহাতির সময় কেন সাকিব আল হাসান বাঁহাতি অর্থোডক্স করতে পারবেন না? সাকিবের বল যদি ডানহাতিদের বেলায় বেশি কার্যকর হয়, তাহলে তো যিনি শতক তুলে নিয়েছেন রবিচন্দ্রন অশ্বিন 108 বলে 100 রানের ইনিংসটা খেললেন, তার বেলা সাকিব বেশি কার্যকর হওয়ার কথা ছিল। আমার কাছে হিসাবটা ক্লিয়ার না, আমার কাছে ক্লিয়ার না। 53তম ওভার পর্যন্ত সাকিব আল হাসান এলেন না, এমন কোনো আহামরি ইনজুরি কনসার্ন ছিল না। যদি সেরকমটা হয়ে থাকে, এখন অনেক কথা আসবে, তাহলে সাকিব তো আসতেনই না। সাকিবকে নিয়ে নিশ্চয়ই বাংলাদেশ টিম ম্যানেজমেন্ট রিস্ক নেবে না, ডেফিনেটলি নেবে না। আবার সাকিবকে নিয়ে যদি রিস্কও নেয়, সেটা পার্টিকুলার একটা স্পেলের পর নিশ্চয়ই আর তাকে করাবে না। তো সাকিব আল হাসান তো এসেছেন, বিভিন্ন স্পেলে এসেছেন, কিন্তু 53 ওভার পর্যন্ত সাকিব আল হাসান ছিলেন না। পেসাররা ইনিশিয়াল ব্রেক থ্রু এনে দিয়েছেন। শুরুতে আমরা হাসান মাহমুদের 4 উইকেট নিতে দেখেছি, পরবর্তী সময় নাহিদ রানা একটা পেয়েছেন। স্পিন যখন ধরছে, শার্প হচ্ছে, তখন আমরা আমাদের টপ স্পিনারকে না এনে 2 ব্যাটারকে সেট হতে দিয়েছি। নাজমুল হোসেন শান্তর ক্যাপ্টেন্সির এই জায়গাটা নিয়ে আমার প্রশ্ন রয়েছে। এটা আমার কাছে মনে হয় যে এটা একটা প্রশ্ন করার মতো ইস্যু। এর বাইরে যদি আমরা খেয়াল করে দেখি, বাংলাদেশের ফিল্ডিং ওয়াইজ যে ব্যর্থতা, ঋষভ পন্থ 629 দিন পর টেস্ট খেলতে নেমেছেন, কিন্তু তিনি যে রানটা করেছেন 40-এর কাছাকাছি গিয়েছেন, তার আগে তিনি 2টা লাইভ পেয়েছেন, 2টা জীবন পেয়েছেন। একটা ডিফিকাল্ট ছিল টু ক্যাচ দ্য বল ফ্রম সাকিব আল হাসান, এবং সাদমান যেটা ছেড়েছেন ইট শুড বি টেকেন। এই পর্যায়ে এসে যদি বাংলাদেশ পাকিস্তানকে 2-0-তে হারিয়ে আসা একটা দল বাংলাদেশ যদি ভারতের বিপক্ষে ভালো করতে চায়, এবং সেখানটায় তাদের কিপার ব্যাটারের যারা পার্টনারশিপ বিল্ড আপ করার চেষ্টা করছে, এরকম একটা ক্যাচ ড্রপ করে, সেটা ডেফিনেটলি বোলিং ইনিংসের এবং বোলারের জন্য হতাশাজনক। তাসকিন আহমেদ কিন্তু উইকেট পেতে পেতেও পাননি এই কাহিনীগুলোর কারণে। সো বাংলাদেশের আজকের প্রথম দিনটা আমার কাছে মনে হয় এটা মিক্সড ডে। অসাধারণ ডমিনেট করেছে বাংলাদেশ। প্রথম সেশনে তারা 3 উইকেট তুলে নিয়েছে, সেকেন্ড সেশনেও বাংলাদেশ 3 উইকেট তুলে নিয়েছে, 144-এ 6 উইকেট ফেলে দিয়েছে, এবং এরপর যে মহাকাব্যিক পার্টনারশিপটা হলো 7ম উইকেটে, আমার কাছে মনে হয় এই 2 ব্যাটারকে সেট হতে অ্যালাউ করেছে অনেকটা ক্যাপ্টেনের পলিসি। সেটা যদি আরো বেশি আক্রমণাত্মক হতো, সেটা যদি আরো বেশি প্ল্যান্ড হতো, সেটা যদি আরো বেশি ট্রেডিশনাল না হয়ে একটু ইউনিক হতো, রাইটি লেফটি এই ভুংভাং কম্বিনেশনের হিসাব নিকাশ, অথবা আমরা যদি অকেশনাল কাউকে দিয়ে ট্রাই করতাম, মুমিনুলকে দিয়ে যদি আমরা একটু বল করানোর ট্রাই করতাম, ইট কুড বি মোর ডিফারেন্ট। আমরা সেটা করি নাই। আমরা আমাদের সেট মেনুর বাইরে যাই নাই। এই যে সেট মেনুর বাইরে না যাবার প্রবণতা, সামটাইমস এটা রেজাল্টকে এবং একই সাথে কনসিস্টেন্সিকে, বা ক্রিকেটে যে শব্দটা সবচেয়ে বেশি ব্যবহৃত হয় টেম্পারমেন্টকে, অনেক বেশি